দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উত্তাল বিক্ষোভের পর ভারতের রাজ্যে রাজ্যে কড়া নিরাপত্তা, বন্ধ ইন্টারনেট সংযোগ, 22টি মামলা দায়ের। তেহরানের সাথে পরমাণু চুক্তিতে না ফিরতে ওয়াশিংটনের উপর চাপ তেল আবিবের। ইরানের উপর যে কোনো মুহূর্তে হামলা চালানোর হুঁশিয়ারি ইসরায়েলের। ট্রাম্পের অভিশংসনের বিচারে সিনেটরদের শপথ, শুনানি শুরুর পক্ষে সমর্থন মিট রমনি সহ 5 রিপাবলিকান নেতার, দুপক্ষে তুমুল বাদানুবাদ। এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উত্তাল বিক্ষোভের পর রাজধানী সহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নয়াদিল্লিতে কড়া প্রহরায় আধা সামরিক বাহিনীর 15টি কোম্পানি। এছাড়া দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যগুলোতে সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট সংযোগও। মঙ্গলবারের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে 22টি। দিল্লি যেন এখন এক পুলিশি নগরী, সাথে আছে আধা সামরিক বাহিনীর সজাগ টহল। ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের সাথে সংঘর্ষের জেরে বুধবার ভোর থেকেই ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন সহ সবগুলো সড়কে তাদের তৎপরতা। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাবে। লালকেল্লা এবং এর আশেপাশের বিভিন্ন স্থাপনায় চালানো ভাঙচুরের সাথে কারা জড়িত তা বের করতে শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবারের ঘটনায় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 300-এর বেশি সদস্য। এরই মধ্যে 22টি এফআইআর দায়ের করেছে পুলিশ। বন্ধ রয়েছে মেট্রো রেল, বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকার ইন্টারনেট ও মোবাইল সংযোগ। আন্দোলনকারীরা এখনো বলছেন, দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আমরা কারো শত্রু নই, কারো পক্ষে বিপক্ষেও নই। দেশবাসীকে এটাই জানাতে চেয়েছি যে আমাদের দাবি ন্যায্য, এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। পুলিশ আগ্রাসী হয় এই সহিংসতা হয়েছে। সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্ট গঠিত কমিটির সাথে আন্দোলনরত কৃষকদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। এদিকে ভারতে কৃষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত থাকুন। ক্ষমতা গ্রহণের পর রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সাথে প্রথম ফোনালাপেই এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার গণমাধ্যমগুলোর দাবি, নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর জন্যই ছিল এই টেলিফোন। তাতে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি, বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সাই নাভালনিকে গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। এছাড়া আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা নিয়েও রাশিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে রুশ মার্কিন পরমাণু অস্ত্র চুক্তি এবং সাইবার হামলা নিয়েও দুই প্রেসিডেন্টের মধ্যে আলাপ হয়। মস্কো অভ্যন্তরীণ ইস্যুগুলোর প্রকাশ থেকে বিরত থাকলেও হোয়াইট হাউস জানায় বিস্তারিত। ইরানের ওপর যে কোনো মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান সরাসরি এমন হুমকি দিয়েছেন। মূলত নতুন মার্কিন সরকার যেন পরমাণু চুক্তি ইস্যুতে নমনীয় না হয় সেটি নিশ্চিতেই চাপ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। অন্যদিকে রাশিয়া ও ইরানের প্রত্যাশা, শিগগিরই ঐতিহাসিক উদ্যোগে ফিরবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই সামরিক সক্ষমতা প্রদর্শন শুরু করে ইসরায়েল। সে সময় স্পষ্ট করা হয়, নতুন মার্কিন সরকার যেন পরমাণু চুক্তিতে না ফেরে সেটা নিশ্চিতেই এ মহড়া। মঙ্গলবার হুঁশিয়ারি পুনরাবৃত্তি করল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। বিবৃতিতে জানায়, ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন। ইহুদি স্বার্থে আঘাত লাগলেই শুরু হবে আগ্রাসন। বিদ্যমান অভিযানের পাশাপাশি বেশ কিছু নতুন হামলা চালাতে প্রস্তুত সেনাবাহিনী। সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হচ্ছে। যে দেশ বা যারাই ইসরায়েলের দিকে নজর দেবে, রাজনৈতিক নেতা হলেও ভুগতে হবে, কারণ হুমকি মোকাবেলায় অভিযানের মহড়াও চালিয়েছি আমরা। একই দিন রাশিয়ার কাছ থেকে করোনা ভ্যাকসিন স্পুটনিক 5 ক্রয়ের চুক্তিতে সই করে ইরান। যৌথ বিবৃতিতে প্রকাশ পায়, ঐতিহাসিক পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার আশাবাদ। ইরানের পরমাণু কর্মসূচির স্পষ্টতার জন্যই আমরা যুগ্ম সর্বাঙ্গীন কর্মপরিকল্পনা JCPOA নিয়ে উৎসাহী। আমাদের প্রত্যাশা, সব পক্ষের অংশগ্রহণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 অনুচ্ছেদটি রক্ষা হবে। যুক্তরাষ্ট্র ফিরবে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে, পূরণ করবে ইরানকে দেয়া তাদের সব প্রতিশ্রুতি। পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের জন্য সময় বেঁধে দিতে পারি না আমরা। পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগে ইউরোপীয় পক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এমনটাই প্রত্যাশা। ইরানের চাওয়া নিজ সম্মান বজায় রাখার স্বার্থেই যুক্তরাষ্ট্র বাস্তবধর্মী সিদ্ধান্ত নেবে।
যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলকে চাপে রাখতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানের 2-1 সপ্তাহ আগেই সামরিক মহড়া চালায় ইরান। নৌবহরে যুক্ত করে সবচেয়ে বড় ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম রণতরী মাকরান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ফিলিস্তিনিদের জন্য ট্রাম্প প্রশাসনের বন্ধ করা আর্থিক সহায়তা আবারও চালু করবে বাইডেন প্রশাসন, এমনটি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি একথা জানান। এছাড়াও দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে বলে জানান রাষ্ট্রদূত মিলস। ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বানও অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন। 2017 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন। দিনে 16,000-এর কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মোট প্রাণহানি 21,65,000 ছাড়ালো। নতুনভাবে 5 লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19। সব মিলিয়ে মোট সংক্রমিত 10,08 লাখের ওপর। মঙ্গলবার শুধু যুক্তরাষ্ট্রেই করোনাতে মৃত্যুবরণ করেন 4,000-এর কাছাকাছি। দেশটিতে মোট প্রাণহানি 4,35,000 ছাড়ালো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1600-র বেশি মৃত্যু দেখে ব্রিটেন। এর মাধ্যমে দেশটির মোট প্রাণহানি 1 লাখের চৌখাট পেরোল। ব্রাজিলেও এই দিন 1200-র ওপর মৃত্যু হয় কোভিডে। লাতিন দেশটিতে মারা গেছেন 2,20,000-এর মতো। এই দিন জার্মানিও 1000-এর কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে। এছাড়া সাউথ আফ্রিকা, মেক্সিকো, রাশিয়া ও ইউরোপের বাকি দেশগুলোতে 5 থেকে 650 পর্যন্ত প্রাণহানি ঘটেছে। দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোতে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন বা গ্যাভির মাধ্যমে যথাসময়ে ভ্যাকসিন পৌঁছে দিতে রাজনৈতিক সহায়তা প্রয়োজন, একথা বলেন গ্যাভির প্রধান নির্বাহী শেট বার্কলে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাথে নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে টিকা সরবরাহে কাজ করে যাচ্ছে জোটটি। তাদের প্রধান লক্ষ্য সবার সহযোগিতায় দ্রুত দরিদ্র বিভিন্ন দেশের 20% মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। এই জন্য প্রয়োজন কমপক্ষে 180 কোটি ডোজ টিকা। দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত এই সংস্থাটি সারা বিশ্বে শিশুদের নানা রোগের প্রতিষেধকের 60% সরবরাহ করে। বাংলাদেশে রয়েছে গ্যাভির সদস্য তালিকায়। কমপক্ষে নিম্ন আয়ের দেশগুলোর 20% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছি আমরা, যা উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষার জন্য পর্যাপ্ত। আশা করছি যে অবস্থায় রয়েছি এতে সবার সহযোগিতা পেলে চলতি বছরের মধ্যে 27% মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করতে পারবো। করোনা মহামারী মোকাবেলায় শিগগিরই আরও 20 কোটি ভ্যাকসিন ডোজ কিনবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, পরিস্থিতি উন্নয়নের জন্য সময় প্রয়োজন। মহামারীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও অঞ্চলগুলোয় সাপ্তাহিক 86 লাখ থেকে কোটি পর্যন্ত টিকার ডোজ বন্টন করা হবে। আগামী সপ্তাহ থেকেই পরিকল্পনাটি কার্যকরের ইচ্ছা। শীঘ্রই FDA অনুমোদিত দুটি ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না থেকে আরও 20 কোটি ডোজ কেনা হবে, যা গ্রীষ্মের আগেই হাতে পাবে যুক্তরাষ্ট্র। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে নিরপেক্ষতার সাথে অংশগ্রহণের জন্য শপথ নিয়েছেন সিনেটররা। মঙ্গলবার ডেমোক্র্যাট সিনেটর প্যাট্রিক লেহি সবাইকে শপথ বাক্য পড়ান। নজিরবিহীন এই শপথ অনুষ্ঠানে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া নিয়ে বাদানুবাদ হয়। বিচার কাজ বাতিলে তোলে এক রিপাবলিকান সিনেটরের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন মিট রমনি সহ তারই দলের 5 সিনেটর। মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টের দ্বিতীয় দফা অভিশংসন বিচারের জন্য সিনেট সদস্যদের এমন শপথ নজিরবিহীন। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিচারের ঘটনা এটিই প্রথম। মঙ্গলবার সিনেটরদের শপথ পড়ান সিনিয়র ডেমোক্রেট সিনেটর প্যাট্রিক লেহি। এ সময় অভিশংসন প্রক্রিয়ার বিরোধিতা করে রিপাবলিকান সিনেটররা বলেন, ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়া অসাংবিধানিক। ট্রাম্প এখন সাবেক প্রেসিডেন্ট। একজন সাধারণ নাগরিকের সঙ্গে ট্রাম্পের কোনো পার্থক্য নেই। ক্ষমতা থেকে চলে যাওয়া ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার কার্যক্রম চলতে পারে না। এই প্রক্রিয়া দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ না করে আরও বিভক্ত করবে। বিচার কাজ বন্ধের উপর ভোট গ্রহণের আহ্বানও জানান সিনেটর রেন্ট পল। তার এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন মিট রমনি সহ 5 জন রিপাবলিকান। ফলে 55-45 ভোটে বাতিল হয়ে যায় প্রস্তাব। সাবেক কোনো কর্মকর্তার বিচার কাজ সম্পন্ন করা অবশ্যই সাংবিধানিক, এবং সেটা আমি হলেও। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিচার কাজ চলবেই।
ট্রাম্পের অভিশংসন বিচারের জন্য ৬৭ সিনেটরের সমর্থন লাগবে। এজন্য কমপক্ষে ১৭ রিপাবলিকানের ভোট প্রয়োজন, যা সম্ভব হবে না বলেই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বিচার কাজ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। মার্কিন চিফ অফ স্টাফ আন্ডার সেক্রেটারি অফ রুরাল ডেভেলপমেন্ট হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফারাহ আহমেদকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই প্রথম দেশটিতে কোনো বাংলাদেশি এত বড় পদে নিয়োগ পেলেন। ফারাহ আহমেদ বিএনপির সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের ভাগ্নি। তার বাবা ডক্টর মাত্তুব আহমেদ ও মা ডাক্তার ফেরদৌস আহমেদ আমেরিকাতে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। ফারাহ আহমেদের নানা ডক্টর আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। শিক্ষা জীবনে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং প্রিন্সটন থেকে স্নাতকোত্তর শেষ করেন তিনি। এর আগে গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোতে চিফ অপারেটিং অফিসার হিসেবে সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি। ধাক্কা খেল জো বাইডেনের অভিবাসন বিষয়ক সংস্কার কার্যক্রম। ক্ষমতার ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বিতরণের উপর নিষেধাজ্ঞা দেন নতুন প্রেসিডেন্ট, কিন্তু মঙ্গলবার সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও ট্রিপটন দেন সাময়িক এই নির্দেশ। ফলে বৈধ কাগজপত্রহীন বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে। বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনো শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন। আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন, যাতে বিতরণ ঠেকানোর পাশাপাশি ছিল ১,১০,০০,০০০ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা। যুক্তরাষ্ট্রে জাতিগত সমতা আনতে নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সংশ্লিষ্ট ৪টি আদেশে তিনি সই করেন। এর মধ্যে মার্কিন বিচার বিভাগকে বেসরকারি কারাগারগুলোর ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। এছাড়া বাসাবাড়িতে বৈষম্য বিরোধী কার্যক্রম জোরদার করতে বলা হয়। বাইডেন বলেন, আমেরিকার প্রত্যেক নাগরিকের অধিকার বাস্তবায়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। প্রত্যেকটা বিভাগেই বর্ণ বৈষম্যের ইস্যুটি গুরুত্বের সাথে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগে সমতা আসলেও তা হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য মাইলফলক। কর্মসংস্থান তৈরি হবে মার্কিনীদের জন্য। গত বছরের মে মাসে পুলিশি নির্যাতনের মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের। এই ঘটনায় পুরো বিশ্বে আলোড়ন তৈরি হয়। চীনকে সতর্ক করতে নতুন যুদ্ধ বিমানে ওয়ান শেইন ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মঙ্গলবার উত্তরাঞ্চলে এই মহড়া হয়। স্থানীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধযানটি একসাথে ২ থেকে ৩০০ বোমা বহনে সক্ষম। বিমানটির মূল চরিত্র শত্রুপক্ষের বিমানবন্দরের রানওয়ে বোমা মেরে ধ্বংস করা। গেল দুদিনে চীনের সামরিক যুদ্ধ বিমানের রেকর্ড সংখ্যক হামলা প্রতিহত করেছে তাইওয়ান। দ্বীপটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে ২৮টি যুদ্ধ বিমান। প্রতি বছরই চান্দ্রবর্ষ উপলক্ষে মহড়া চালায় তাইওয়ান, কিন্তু এবার দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার ইস্যুতে চীনের সাথে টানাপোড়েন চলছে। তিউনিসিয়া সরকারে রদবদল চলাকালে পার্লামেন্টের বাইরে ব্যাপক সহিংসতায় জড়ান বিক্ষোভকারীরা। মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহারে বাধ্য হয় পুলিশ। ১১ সদস্যের নতুন মন্ত্রিসভার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী হিশাম মেশিশি। স্বরাষ্ট্র, আইন ও বিচার, স্বাস্থ্যসহ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আনা হয়, যা এর আগেই অসাংবিধানিক আখ্যা দেন প্রেসিডেন্ট। কেননা প্রস্তাবিত মন্ত্রীদের মধ্যে ৪ জনের নামেই দুর্নীতির মামলা চলছে। জানুয়ারির শুরুতেই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রথমে তিউনিসিয়ায় শুরু হয় বিক্ষোভ, পরে যুক্ত হয় লকডাউন বিরোধী আন্দোলন এবং অর্থনৈতিক সংকট এবং দুর্নীতি দূর করার দাবি। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন তিউনিসিয়ায়। ব্রাজিলের পারানা প্রদেশে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। মঙ্গলবারের এই ঘটনায় আরও ৩১ আরোহী আহত হন। ফায়ার ব্রিগেডের বিবৃতি অনুযায়ী বাসটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। পারানা প্রদেশ থেকে পর্যটন শহর সান্তা ক্যাটরিনার দিকে যাচ্ছিলেন তারা। পথেই পার্বত্য রাস্তায় নিয়ন্ত্রণ হারায় যানটি, গড়িয়ে পড়ে গভীর খাতে। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি, অনেকের অবস্থা সংকটাপন্ন। পারানা পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। দুর্ঘটনার মূল কারণ জানতে তদন্ত চলছে। ৫ বছর আগে বিশ্বজুড়ে আলোড়ন তোলা মানব আকৃতির রোবট সোফিয়া এবার যুক্ত হচ্ছে স্বাস্থ্যসেবায়। অসুস্থ প্রবীণদের সেবা দেবে সোফিয়া, মহামারী পরিস্থিতিতে সঙ্গ দেবে মানুষকে। ব্যাপক হারে রোবটটির বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে উদ্ভাবক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। দেখতে অবিকল মানুষের মতোই, ফুটিয়ে তুলতে পারে নানা অভিব্যক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যোগ দিতে পারে আলাপেও। অনন্য এসব বৈশিষ্ট্যের কারণে ২০১৬ সালে চাঞ্চল্য তৈরি করেছিল রোবট সোফিয়া। My name is Sophia. You've forgotten who I am already.
I'm Sophia of Hanson Robotics. বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ভ্রমণ করে আলোচিত হলেও ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি বুদ্ধিমান এ রোবট। তবে এখন সোফিয়াকে তৈরি করা হচ্ছে পেশাদারি কাজের উপযোগী করে। প্রাথমিক লক্ষ্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে এর ব্যবহার। এরই মধ্যে থার্মাল ক্যামেরায় তাপমাত্রা পরীক্ষা, ব্যায়াম ও থেরাপিতে সহায়তার সক্ষমতা অর্জন করেছে সোফিয়া। আমার মতো সামাজিক রোবট অসুস্থ ও বৃদ্ধদের যত্ন নিতে পারে। আমি যোগাযোগ করতে পারি, থেরাপি নিতে সহায়তা করতে পারি, কঠিন পরিস্থিতিতে সহানুভূতিও দেখাতে পারি। সোফিয়ার উদ্ভাবক হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্সের পরিকল্পনা, বড় পরিসরে 4টি মডেলের রোবট উৎপাদন শুরু করবে তারা। এবছরের শেষেই প্রস্তুত হবে কয়েক হাজার রোবট। মানুষের মতোই সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ আর ভাব বিনিময়ে সক্ষম এরা। এই সময় যখন মানুষের যোগাযোগ সীমিত, ঘরবন্দি, তখন ভালো সঙ্গ দিতে পারবে এরা। ভরসা যোগাবে যে তারা সত্যিকারের বন্ধু হতে পারে। এটা সোফিয়ার 24তম ভার্সন। আমার রোবটগুলোর বেশিরভাগই হাতের তৈরি, তবে এখন হাজার হাজার ইউনিট তৈরির জন্য কারখানায় যাচ্ছি। গবেষকরা বলছেন, করোনা মহামারীতে রোবট প্রযুক্তির নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। 2018-19 সালে বিশ্বজুড়ে রোবট বিক্রি বেড়েছে 32%। মহামারীর কারণে হয়তো রোবটের চাহিদা বেড়েছে। যখন মানুষের সান্নিধ্য পাওয়া সম্ভব নয়, তখন রোবট হতে পারে সেরা বিকল্প। রোবটের বাজার ধরতে তোড়জোড় শুরু করেছে আরও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। মাস্কবিহীন ব্যক্তিদের শনাক্তে সক্ষম রোবট তৈরি করেছে সফটব্যাংক রোবোটিক্স। উহানের একটি হাসপাতালে বেশিরভাগ কাজেই রোবট ব্যবহার হচ্ছে, যা তৈরি করেছে চীনা কোম্পানি ক্লাউড মাইন্ডস। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইলুইসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2.5 লাখের বেশি মানুষ। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয় 18,000-এর বেশি মানুষ। ভেঙে পড়ে স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ঘূর্ণিঝড় ইলুইসের প্রভাবে ক্ষতি হয় জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সহ প্রতিবেশ বেশ কয়েকটি দেশ। এর আগে 2019 সালে মার্চ এবং এপ্রিলে 2 দফা ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মোজাম্বিক। এতে মারা যায় 1000-এর বেশি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছিল $200 কোটি। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।